বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। বিশ্বকাপ আর মাত্র 25 দিন দূরে। ফুটবলের বিশ্বযুদ্ধকে ঘিরে পৃথিবী জুড়ে উদ্দীপনা, কিন্তু টুর্নামেন্ট আয়োজনের বিরোধিতায় আন্দোলনে জর্জরিত গোটা ব্রাজিল। বিশ্বকাপ আর মাত্র 25 দিন দূরে। ফুটবলের বিশ্বযুদ্ধকে ঘিরে পৃথিবী জুড়ে উদ্দীপনা, কিন্তু ধিকি ধিকি জ্বলছে ফুটবলের স্বর্গ। ক্ষোভ আর হিংসার আগুনে পুড়ছে ব্রাজিল। টুর্নামেন্টের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নয় ফিফা। ইতিমধ্যেই স্টেডিয়াম তৈরির ডেডলাইন পার করে হোঁচট খেয়েছে ব্রাজিল। তার উপর লাগাতার চলতে থাকা বিক্ষোভ আন্দোলন। দেশের বেহাল অর্থনৈতিক পরিস্থিতিতে বিশ্বকাপের মতো টুর্নামেন্ট হয় কিভাবে, এই প্রশ্ন নিয়ে এই বিক্ষোভ। টুর্নামেন্ট আয়োজনের বিরোধিতায় আন্দোলনে জর্জরিত গোটা দেশ। বাদ যায়নি ব্রাজিলের শহর রেসিফেও। বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে সেখানে। গত শুক্রবার রাতে 50% বেতন বৃদ্ধির দাবিতে সেখানে ধর্মঘটের ডাক দেয় মিলিটারি পুলিশ। আর সেই সুযোগে সারা রাত ধরে চলে যথেষ্ট লুটপাট, ভাঙচুর করা হয় দোকানপাট। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় ফেডারেল ও সিভিল পুলিশ। অন্যদিকে বিশ্বকাপের নিরাপত্তার জন্য রিও ডি জেনেরিওতে এফবিআই, মার্কিন ও রিও পুলিশ একটি যৌথ মহড়ার আয়োজন করে। হিংসা রুখতে মহড়া দেয় রিও পুলিশও। ব্রাজিল বিশ্বকাপ যত এগিয়ে আসছে ততই বাড়ছে ক্ষোভ বিক্ষোভের তীব্রতা, আর তাতে সামাল দিতেই বিশেষ পুলিশি প্রশিক্ষণ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সরকার নয়, এবার তো জোট করে বিরোধী হতে হবে। বারাণসীর দশাশ্বমেধ ঘাট থেকে এভাবে বিরোধীদের খোঁচা দিলেন নরেন্দ্র মোদী। এদিন কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেন মোদী। দশাশ্বমেধ ঘাটে দাঁড়িয়ে তিনি প্রতিশ্রুতি দেন গান্ধীজির 150তম জন্মজয়ন্তীর মধ্যেই পরিচ্ছন্ন ভারত গড়বেন। সরকার নয়, এবার তো জোট করে বিরোধী হতে হবে। বারাণসীর দশাশ্বমেধ ঘাট থেকে এভাবেই বিরোধীদের খোঁচা দিলেন নরেন্দ্র মোদী। বললেন পরিচ্ছন্ন ভারত গড়বেন। সেই সাফাই অভিযান শুরু হবে কাশী থেকে। এর আগে এদিন কাশী বিশ্বনাথের মন্দিরে পুজো দেন মোদী। বিকেল 4:15 নাগাদ দিল্লি থেকে বারাণসী রওনা হন মোদী। সঙ্গে বিজেপি সভাপতি রাজনাথ সিং এবং মোদী ছায়াসঙ্গী বলে পরিচিত অমিত শাহ। বিকেল 5:30টায় বারাণসীতে নামলো মোদীর কপ্টার। কড়া নিরাপত্তার বেষ্টনীতে শুরু হয় ভাবী প্রধানমন্ত্রীর কাশী বিশ্বনাথ দর্শন। তিনি যখন পুজো দিতে কাশী বিশ্বনাথ মন্দিরে পৌঁছলেন, মন্দিরের বাইরে তখন বাঁধ ভাঙা ভিড়। সন্ধ্যায় 11 জন পুরোহিতের উপস্থিতিতে শুরু হয় পূজা। মিনিট 45 কাশী বিশ্বনাথ মন্দিরে থাকার পর দশাশ্বমেধ ঘাটের উদ্দেশ্যে রওনা হন মোদী। জনসমুদ্র ঠেলে কোনো মতেই এগিয়ে চলে মোদীর কনভয়। দশাশ্বমেধ ঘাটে পৌঁছে গঙ্গা পুজো সারেন নিজের হাতে। সন্ধ্যারতির সময় সপার্ষদ মোদী দর্শনের আসনে। 3.5 লক্ষেরও বেশি ভোটে বারাণসী জয় করেছেন নরেন্দ্র মোদী। দশাশ্বমেধ ঘাটে দাঁড়িয়ে দেশের ভাবী প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি 2019-এ গান্ধীজির 150তম জন্মজয়ন্তীর মধ্যে পরিচ্ছন্ন ভারত গড়বেন। বিরোধীদের উদ্দেশ্যেও খোঁচা দিতে ছাড়েননি তিনি। বলেন সরকার নয়, এবার তো জোট করে বিরোধী হতে হবে। বিপুল ভোটে জেতানোর জন্য এদিন বারাণসীর জনতাকে ধন্যবাদ জানান মোদী। सभा की शब्द रूपी वो अभिव्यक्ति थी, और मैं आज भी जब मां गंगा के चरणों में आया हूं, लेकिन पहली बार ऐसा हो रहा है कि गठबंधन से शायद विपक्ष बनाना पड़े। अधिकृत विपक्ष बन ही नहीं पा रहा, और इसलिए अधिकृत विपक्ष बनने के लिए गठबंधन करना पड़े, ऐसा चाहता देश की जनता ने मारा है भाइयों, ऐसा कभी बोले। এদিকে প্রধানমন্ত্রী হওয়ার আগে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংবর্ধনা দিতে 21শে মে গুজরাট বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। আজ দুপুরে বিজেপি বর্ষিয়ান নেতা আডবাণীর বাড়িতে গেলেন ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় আসার দুদিন পর এই সাক্ষাৎ। বেলা 12:45 বিজেপি মন্ত্রিসভা নিয়ে চুলচেরা বৈঠকের নেতারা। কে পাবেন কোন মন্ত্রক? নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় আসা প্রায় পাকা বিজেপির সভাপতি রাজনাথ সিং এর। কিন্তু প্রশ্ন, কে হবেন পরবর্তী সভাপতি? গুঞ্জন প্রাক্তন সভাপতি নীতিন গডকরির সেই দায়িত্ব পেতে চলেছেন। সূত্রের খবর, মন্ত্রিসভায় প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব পেতে পারেন রাজনাথ। জানা গিয়েছে লোকসভার স্পিকার পদে বসানো হতে পারে এল.কে. আডবাণীকে। আজ সন্ধ্যের মধ্যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে নির্বাচিত সাংসদদের নাম জমা দেবে নির্বাচন কমিশন। গুজরাটে মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন আহমেদ প্যাটেল। 7 রেসকোর্স রোডের বাসিন্দা হতে চলেছেন নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজন করা হয় রাজ্যভিত্তিক এক পর্যালোচনা বৈঠকের। উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী মানিক দে সহ অন্যান্য আধিকারিকরা।
রাজ্যের বিদ্যুৎ পরিষেবার মান উন্নয়ন, দপ্তরে পড়ে থাকা কাজের সমস্যা ও তা সমাধানের বিষয়ে আলোচনা সহ কেন্দ্রীয় রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয়ে আলোচনার উদ্দেশ্যে আজ আগরতলা রাজ্যভিত্তিক এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে। রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত এই পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী মানিক দে। তাছাড়াও এই পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিদ্যুৎ দপ্তর ও বিদ্যুৎ নিগমের আধিকারিকরা। রাজ্যভিত্তিক পর্যালোচনা হলো তাদের যে সমস্ত পেন্ডিং ওয়ার্কগুলো একটা রিভিউ করবে। তার মধ্যে কিছু আছে এমপিএড ফান্ড, কিছু এমপি ফান্ড, কিছু এমএলএ ফান্ড, কিছু এসসি এসটি ওবিসি মাইনরিটি তারা অনেক সময় ফান্ড, এমএলএরাও কিছু টাকা নেই। আর আমাদের বিভিন্ন কতগুলি স্কিম আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, এই স্কিমগুলো সম্পর্কে কাজের পজিশনটা আমরা রিভিউ করবো, এর জন্যই টাকা হচ্ছে। সেকেন্ড হলো গিয়ে যারা টাকা জমা দিয়ে রেখেছেন কানেকশনের জন্য, তাদের কানেকশন কীভাবে দ্রুত দিয়ে দেওয়া। তারপর বিদ্যুৎ বেআইনিভাবে যারা চুরি করেন বা ব্যবহার করছেন, হুক লাইনগুলো ছিন্ন করার বিষয় নিয়ে আমরা আলোচনা করি। কীভাবে পদক্ষেপ নেওয়া যায়, শুধু হুক লাইন ছিন্ন করবেন, নিউ কানেকশনও দিতে হবে। এই বিষয়গুলি সম্পর্কে পর্যালোচনা করার জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বজ্রাঘাতে প্রাণ গেল খোয়াই তুলাশিকর ব্লক এলাকার কলাবাগান গ্রামের বাসিন্দা কৃষাণ দেববর্মা নামে পঞ্চম শ্রেণীতে পাঠরত এক স্কুল পড়ুয়া ছাত্রের। গতকাল রাতে বজ্রাঘাতে প্রাণ গেল খোয়াই তুলাশিকর ব্লক এলাকার কলাবাগান গ্রামের বাসিন্দা কৃষাণ দেববর্মা নামে পঞ্চম শ্রেণীতে পাঠরত এক স্কুল পড়ুয়া ছাত্রের। ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাত 8:30 নাগাদ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দেয় গোটা খোয়াই জুড়ে। সেই সাথে প্রবল বজ্রপাতও হচ্ছিল। তখনই ওই এলাকার পেশায় শ্রমিক সূর্যমোহন দেববর্মার পরিবার ঘরে ভাত খাচ্ছিল। তখনই বজ্রাঘাত ঘটে একেবারে ঘরের মধ্যেই। সঙ্গে সঙ্গেই উনার গোটা পরিবার অচৈতন্য হয়ে পড়ে। এলাকাবাসী তৎপরতায় দৌড়ঝাঁপ শুরু হলে সকলের গান ফিরলেও সূর্যমোহন বাবুর ছোট ছেলে 11 বছর বয়সী কৃষাণ দেববর্মা কোনো সাড়া দিচ্ছিল না। সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে আসা হয় খোয়াই মহকুমা হাসপাতালে। এরপর তাকে মৃত বলে ঘোষণা করেন ডাক্তাররা। ঘটনাস্থলে পুলিশও যথাসময়ে পৌঁছেছে। ভাত খাইতেছে তারা, আর এই সময় একটু জ্বর তখন আছে। এই সময়ের পরে এই ভাত খাবার সময় ঠাডা পড়ছে, এরপরে হসপিটাল নিছে, দেখছে ডেড মারা গেছে। কৃষাণ দেববর্মা, সেটা ক্লাস 5। হ্যাঁ, কৃষাণ দেববর্মা, এই তুলাসী করে। ওই তো কালকে সন্ধ্যার সময় 8টার দিকে ঠাডা পড়ছে আর কি। তারপরে তা একটা ভাত খেয়ে উঠছে। এরপরে তারা মা আর তারা দিদি খাইতেছে, তারা কইতাছে আর কি, তুমি তো ভাত খাও না, অত দেরি লাগে না, তাড়াতাড়ি খাইতে পারে না, এটা কইতাছে। আর তারপরে ফাতা মারছে, এরপরে হ্যাক অবস্থা হয়ে গেছে আর কি। ঘরের মধ্যে, ঘরে পাকঘরের মধ্যে আর কি, রান্না করে। এরপর তো তার মাও তো অবস্থা হয়ে গেছে, তার দিদিও অবস্থা হয়ে গেছে, কেউ আর কে দেখতে পারে না, এই অবস্থায় আর কি। তারপরে হ্যাঁ উঠছে, উঠিয়া পরে দেখছি, আরে দেখি ছেলেটা কি হয়েছে, দেখছি পরে কিছু কথাবার্তা নাই। তারপর আপনি কি করবেন, সঙ্গে সঙ্গে আনছেন না? এরপরে তো হাসপাতালে আনছি, পরে এই মারা গেছে। তো এই মুহূর্তে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পুলিশি কাজকর্ম শেষ হলে মৃতদেহ তুলে দেওয়া হবে মৃতের পরিবারের হাতে। জানা যায়, সূর্যমোহন বাবুর 2 ছেলে, তাদের মধ্যে কৃষাণই ছিল সবার ছোট ছেলে। সেই সাথে জানা যায়, খোয়াই তুলাশিকর বাজারে ভরত সর্দার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ফার্স্ট বয় ছিল কৃষাণ। স্বভাবতই ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন ওর মা, বাবা সহ আত্মীয় পরিজনরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সময়ের সাথে সাথে জনগণের চাহিদাও পরিবর্তন হয়, তা উপলব্ধি করে বর্তমানে বক্সনগর স্বাস্থ্য কেন্দ্রটির উন্নয়নের জন্য প্রশাসনের হস্তক্ষেপ চাইছে এলাকার জনগণ। সময়ের পরিবর্তনের সাথে সাথে জনগণের চাহিদারও পরিবর্তন হয়, এজন্য প্রয়োজন উন্নয়নের। তা উপলব্ধি করে বর্তমানে বক্সনগর স্বাস্থ্য কেন্দ্রটিকেও উন্নয়ন করেছেন মন্ত্রী শহীদ চৌধুরী। এই স্বাস্থ্য কেন্দ্রটিকে গত 2012 সালের 18ই ডিসেম্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে পরিণত করেছে। কিন্তু উন্নয়ন হয়নি একথা বললে ভুল হবে। তবে উন্নয়ন হয়েছে তা আশানুরূপ হয়নি। বর্তমানে স্বাস্থ্যকেন্দ্রটিতে বিভিন্ন ধরনের ত্রুটি ও বিচ্যুতি রয়েছে। যেমন স্বাস্থ্যকেন্দ্রে যেখানে রান্না করা হয়, ওই ঘরে বৃষ্টি আসলে জল পড়ে ছাদের উপর থেকে। যিনি রান্নার কাজে নিয়োজিত আছেন তিনি আমাদের বিস্তারিত জানান।
আমরা রান্না করতে কি অসুবিধা হয়? রান্না করতে বৃষ্টি আইলে পারি না রান্না করতাম, এখানে যাইতাম পারি না, রাস্তা নাই। রান্নার ঘরটিও পরিষ্কার পরিচ্ছন্ন নয়, তার জন্য প্রশাসনের আরও নজরদারি দরকার। বর্তমানে একটি বৈদ্যুতিক খুঁটি নিচে থেকে ভেঙে গেছে, খুঁটিটি যে কোনো সময় ভেঙে যেতে পারে, তাই জানালেন এলাকার এক অভিভাবক। কি হয়েছে এটা? এটা খুঁটিটা ভেঙে গেছে, সেট ঘর আছে, সেট ঘরের ভিতরে এটা পড়তে পারে, যাতে এটা ঘোরা দিয়ে নাই হালকা হয়ে গেছে, ভেঙে গেছে। হসপিটালটির পরিষ্কার ও পরিচ্ছন্নতার দিকে কিছু ত্রুটি রয়েছে, তাই উন্নত পরিষেবার জন্য প্রশাসনের আরও নজরদারি করতে হবে। স্বাস্থ্যকেন্দ্রটি সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে পরিবর্তন করলেও তার পরিকাঠামোর কোনো রকম পরিবর্তন হয়নি। এটা অনেকদিন আগে আমি ডিপার্টমেন্টে জানাইছি কাজ করার জন্য, ওই প্রায় 5-6 মাস জানাইছি। কাজ করছে না এখনো কাজ আপনি কি চান? আমি চাই কাজ হইতে। আচ্ছা স্যার, একটা গরম জলের যে সিস্টেমটা, এটা নিয়ে কি করবেন? এটা আপ টু ডেলিভারি রুম পর্যন্ত, লেবার রুমে এটা দেওয়া হয়েছে, লেবার রুমে পাওয়া যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভারতের সর্ববৃহৎ ভোট উৎসব শেষ হলেও কৈলাসহরে আরকেআই ক্যাম্পাস হলের গণনা কেন্দ্রের সর্বাঙ্গে নোংরার ছাপ। ভারতের সর্ববৃহৎ ভোট উৎসব শেষ হলো, এবার সরকার গড়ার পালা। এই ভোট উৎসবের শেষ পর্ব গণনা শুক্রবার শেষ হলেও কৈলাসহরে আরকেআই ক্যাম্পাস হলের গণনা কেন্দ্রের সর্বাঙ্গে নোংরার ছাপ। কৈলাসহরের আরকেআই ক্যাম্পাস হলে 4টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা করা হয়েছে। এই উপলক্ষে স্কুল চত্বরে বার প্যান্ডেলও করা হয়েছিল। স্ট্রং রুম, সিআরপিএফ থাকার জায়গা দেওয়া হয়েছিল ক্লাসরুমগুলিতে। গতকাল দুপুর 5টা পর্যন্ত রুম পরিষ্কারের কোনো উদ্যোগ নেই। অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার অজিত শুক্লদাসের দেখা নেই। গত বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণের পরেও স্কুল কর্তৃপক্ষকে সাফাই করতে হয়েছে। 21শে মে গ্রীষ্মের ছুটির পর স্কুল খুলবে। এর আগে স্কুলের পড়াশোনার পরিবেশ ফেরানো জরুরি বলে মনে করেন প্রধান শিক্ষক সমীরণ মালাকার। 21 তারিখ এই মাসে 21 তারিখ খুলছে স্কুল, তো এটা দেখলে তো অসুবিধা হবে, ছেলেরা তো আসবে স্কুলে। আমি যোগাযোগ করছি, যদি কোনো পাইনি কি অবস্থায় আছে এখন তো এইভাবেই। তো তাদের কথা আগেই কথা যে তারা কাউন্টিংয়ের পরের দিন থেকে কাজ শুরু করে দেবে, এটাকে ক্লিয়ার করে। তো এখন আজকে তো লেবার নিয়ে এখন দেখছি না, যোগাযোগ করছিলাম পাইনি আর কি। তো 21 তারিখ স্কুল খুলবে, যে তারিখ তো সমস্যা যদি এর মধ্যে ক্লিয়ার না থাকে ক্লাস টাস কেমন করবে, সমস্যা হবে। প্রতি বিধানসভা গণনার পরে কি তাড়াতাড়ি কাজটা হয়েছিল পরিষ্কার পরিচ্ছন্ন করে? এটা তো করার দায়িত্ব তো এসডিএম বা এসডিএম ট্রেনিং অফিসার, উনি এটা করার কর্তব্য। এখন কি অবস্থা আছে? এখন তো আমরা যা দেখছি সেই অভিভাবকও ক্ষুব্ধ এই ব্যাপারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সংস্কৃতি জগতে ধর্মনগরের মিশর রোডে কলামণ্ডলে 3 দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হাসি ভট্টাচার্য। সংস্কৃতি জগতে ধর্মনগরের মিশর রোডে কলামণ্ডল একটি উল্লেখযোগ্য স্থান করে নিয়েছে। এই কলামণ্ডলে নাচ, গান, বিভিন্ন বাদ্যযন্ত্রের প্রশিক্ষণ দেওয়া হয়। এবার তাদের 28 বছর পূর্তি। এই উপলক্ষে 3 দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল সন্ধ্যা 6টায় উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হাসি ভট্টাচার্য প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। তার সাথে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অমরেন্দ্র শর্মা, সংস্কৃতি সমন্বয় কেন্দ্রের ধর্মনগর শাখার সম্পাদক কানাইলাল দত্ত, সংস্থার সভাপতি এবং সম্পাদক। প্রদীপ প্রজ্বলনের পর শিশু শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে। বক্তব্য রাখতে গিয়ে উদ্বোধক হাসি ভট্টাচার্য কলামণ্ডলের ভূয়সী প্রশংসা করেন। কলামণ্ডল সাংস্কৃতিক সংস্থাকে, যে সংস্থা তার জন্মলগ্ন থেকে আজকে তার বয়স 28 বছর, অনেক ঝড় তুফান ঝঞ্ঝা অনেক ধরনের প্রতিকূলতা মধ্য দিয়ে ধীরে ধীরে সে আজকে যৌবনে পদার্পণ করেছে। তার ব্যক্তি বিশাল থেকে বিশালতর অবস্থায় গিয়ে পৌঁছেছে। রাত 10টা পর্যন্ত মঞ্চে অনুষ্ঠিত হয় ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত মনোজ্ঞ অনুষ্ঠান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিলুনিয়া সমাপ্ত হলো ত্রিপুরা স্পোর্টস স্কুলের উদ্যোগে এবং বিলুনিয়া যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের সহযোগিতায় দক্ষিণ জেলা ভিত্তিক 7 দিনব্যাপী স্কুল যোগা ক্যাম্প। বিলুনিয়ায় সমাপ্ত হলো দক্ষিণ জেলাভিত্তিক 7 দিনব্যাপী স্কুল যোগা ক্যাম্প। বিলুনিয়া সারাসীমা হাই স্কুলে দক্ষিণ জেলার 30 জন ছেলেমেয়েকে নিয়ে গত 12ই মে থেকে শুরু হয় অনূর্ধ্ব 14 যোগা ক্যাম্পটি।
ত্রিপুরা স্পোর্টস স্কুলের উদ্যোগে এবং বিলুনিয়া যুব ক্রীড়া বিষয়ক দপ্তরের সহযোগিতায় চলে 7 দিনব্যাপী এই যোগা ক্যাম্পটি। মোট 30 জন প্রশিক্ষণার্থীর মধ্যে ছিল 15 জন ছেলে এবং 15 জন মেয়ে। প্রশিক্ষক জয়দেব মজুমদার সহ আরও 5 জন প্রশিক্ষক 7 দিনব্যাপী প্রশিক্ষণ দেন ছেলে মেয়েদের। আর 30 জন প্রশিক্ষণার্থীর মধ্য থেকে 20 জনকে বাছাই করে রাজ্যভিত্তিক যোগা ক্যাম্পে অংশগ্রহণের জন্য পাঠানো হয়েছে। আগামীকাল জিরানিয়াতে বসছে 2 দিনব্যাপী রাজ্যভিত্তিক যোগা ক্যাম্প। এর উদ্বোধন করবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরী। না, আরো তো উন্নত ব্যবস্থা হলে তো ভালোই হয়, এর থেকে বেটার কিছু। উন্নত ব্যবস্থা বলতে কি বোঝাচ্ছে? এটা বৎসরে একবারের থেকে যদি বৎসরে 2-3 বার হওয়া যায়, বাচ্চারা দূর থেকে অনেক কিছু আসা যাওয়ার ব্যবস্থা বা থাকার ব্যবস্থা যদি আরো ভালো হয়, বাচ্চারা আরো ভালোভাবে শিখতে পারবে। বন্দিতে সামার বন্দিতে যে প্রোগ্রামটা হচ্ছে এটা মূলত হচ্ছে আমাদের ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড এবং আমাদের দপ্তর ইউথ অ্যান্ড স্পোর্টসের উদ্যোগে এটা প্রোগ্রামটা হচ্ছে। এটা প্রোগ্রামটা করার মূল উদ্যোগ হচ্ছে তৃণমূল স্তর থেকে, অর্থাৎ গ্রাম থেকে শহর পর্যন্ত যারা প্রতিভা আছে সেই প্রতিভাকে খুঁজে। ব্যুরো রিপোর্ট,